রিসেন্টলি আমি একটা নতুন প্লেলিস্ট শুরু করেছি যেখানে আমরা মূলত আলোচনা করি হচ্ছে ফিজিক্সের কয়েকটা কঠিন কঠিন প্রবলেম যেগুলো আসলে উইকলি এক্সামে আসার মতন সেই রকম কিছু, এবং সেই ভিডিওগুলোতে তোমাদেরকে স্বাগতম। এবং সেটার প্লেলিস্টের লিংক নিচে দেওয়া থাকবে, আগে ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। সাথে সাথে প্লেলিস্টে আমার কিছু পডকাস্টও রয়েছে, সেগুলো তোমরা দেখে আসতে পারো। সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে, বা কোশ্চেনও যদি তোমার ভালো লাগে, আমার ভিডিও ভালো নাও লাগতে পারে, কোশ্চেনটা অ্যাটলিস্ট তোমাকে দিয়েছি, সলিউশনটা ভালো লাগতে পারে নাও লাগতে পারে, আমি কিভাবে বুঝাইছি, বাট ফর দ্য কোশ্চেন ইউ ক্যান অ্যাকচুয়ালি গিভ ইট আ থামস আপ। সো লেটস স্টার্ট। আচ্ছা, শুরুতে দেখে নেই আমাদের প্রবলেমটা আমরা লিখেছি ইংলিশে, বাংলায় যদি এটাকে আমি একটু তর্জমা করে দিই তাহলে জিনিসটা কেমন হয় সেটা আগে বুঝাই সবাইকে, কেমন? তাহলে বোঝা যাচ্ছে যে ছবিতে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে থ্রি অবজেক্টস, তিনটা অবজেক্টের কথা বলা হলো, যে তিনটা অবজেক্ট হচ্ছে যথাক্রমে M1, M2 এবং M3। এই তিনটা অবজেক্ট হচ্ছে কি একটা স্প্রিং এ ঝোলানো আছে, এবং বলা হলো যে এই স্প্রিংটা হচ্ছে একটা ওয়েটলেস স্প্রিং, অর্থাৎ এই স্প্রিং এর কোনো নিজস্ব ভর নাই, এবং এই তিনজনের ভরকে কেবলমাত্র আমাদের পুরো ঘটনায় নিতে হবে আর কি, হিসাব করার জন্য। আচ্ছা, এবং স্প্রিং এর যে স্প্রিং কনস্ট্যান্টটা সেটা দেওয়া আছে হচ্ছে আমাকে প্রশ্নের ভিতরে কে। তাহলে এই পয়েন্টটা আমরা হচ্ছে হাইলাইট করে রাখতে পারি, এবং এটা যে একটা ওয়েটলেস স্প্রিং এই কথাটাকে আমরা হাইলাইট করে রাখতে পারি আমাদের হিসাবের সুবিধার জন্য। ইফ দ্য মাস M1 ইজ রিমুভড, M1 কে সরানো হয়েছে, ঠিক আছে, কোনটাকে সরানো, আমি M1 কে যদি সরায় দেওয়া হয়, এটাকে যদি আমরা অপসারণ করি, তাহলে সে কিরকম হচ্ছে আহ একটা অসিলেশন শুরু করবে, মানে বলেই দিছে যে সে একটা অসিলেশন শুরু করবে, এবং আমাদেরকে দেখাইতে হবে যে সেই যে অসিলেশনটা শুরু করতেছে তার হচ্ছে বিস্তারটা কত বা তার অ্যামপ্লিটিউডটা কত। তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। আমরা যেটা করতে পারি যে ইনিশিয়াল স্টেটে ও যেভাবে ছিল সেটা নিয়ে আছে আমরা একটা হিসাব করতে পারি যে ইনিশিয়ালি যে স্টেটটাতে ছিল সেই স্টেটে ও কিরকম ছিল। যেমন ইনিশিয়াল স্টেটে দেখো ওই জিনিসটা ঝুলে ছিল, তাই না, ওর ভিতরে কোনো অসিলেশন ছিল না, বাট জিনিসটা জাস্ট ঝুলে ছিল। তাহলে ওইখানে যে ফোর্সটা জেনারেটেড হয়েছিল সেই ফোর্সের কারণে স্প্রিংটা হইতেছে কিছু পরিমাণে নিচে নেমেছিল। তো এখান থেকে আমি আপাতত এটাকে কে এক্স হিসাবে লিখতেছি, মাইনাস কে এক্স আর দিলাম না। আর এট দ্য সেম টাইম এই ফোর্সটা আসলে আসতেছিল কার জন্য, এই তিনটা অবজেক্টের জন্য। তাহলে এই তিনটা অবজেক্ট কে ছিল, যথাক্রমে M1, M2 প্লাস হচ্ছে M3, এবং এখানে লাস্টে হচ্ছে একটা জি। তাহলে এই তিনজন মিলে এই পুরো ফোর্সটাকে আমার গিভ আপ করছে বা দিছে আর কি, রাইট? তাহলে এইখান থেকে আমি যে ইনিশিয়ালি ওর যে যতটুকু সে ঝুলেছিল, ইনিশিয়াল ইলংগেশন যদি আমি এটাকে বলি, ইনিশিয়াল ইলংগেশন কতটুকু ছিল সেটা যদি আমি মেজার করতে চাই তাহলে সেটা কত আসবে? সেটা কিন্তু আসতেছে হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3, এইটুকু অ্যাজ ইট ইজ থাকতেছে, এবং তার পাশে এইখানে জি এর নিচে একটা স্মল কে বা ক্যাপিটাল কে হোয়াট এভার এটা আসতেছে। তাহলে এটা হচ্ছে ওর ইনিশিয়াল যে ডিসপ্লেসমেন্ট আগে থেকেই বসেছিল, যেটাকে আমরা অনেক সময় ইলংগেশনও বলি, সেই জিনিসটা। এবং দ্বিতীয় ঘটনায় সেকেন্ডলি যেটা হয়েছে, সেকেন্ডলি আমাদের যখন আমরা হচ্ছে একটা ম্যাচকে সরাই নিলাম M1, তখন যে ঘটনাটা দেখতে পাবো, তখন যে ফোর্সটা ওইখানে এক্সার্টেড হচ্ছে সেটা কি হবে, কে এক্স ওয়ান ধরলাম আর কি, হ্যাঁ ঠিক আছে, কে এক্স ওয়ান। তাহলে সেখানে কে এক্স ওয়ান বলতে আসলে কি বোঝানো হয়েছে, যে তার নতুন যে ইলংগেশনটা সেটা কত। এই ইলংগেশন থেকে আমি কোনোভাবে অ্যামপ্লিটিউড বের করতে পারি নাকি সেটা আমি একটু বের করার ট্রাই করতেছি। কারণ ওর ফোর্সটাতে এখন ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ফোর্স ক্রিয়েট হচ্ছে, বাট কেটা কনস্ট্যান্ট, সো কতটুকু ফোর্স ক্রিয়েট হয়েছে সেটা তো আমি কে এক্স এই ফর্মুলা দিয়ে বের করতে পারা উচিত। আর যতটুকু ফোর্স অ্যাপ্লাইড হয়েছে সেটা আসলে কিসের জন্য অ্যাপ্লাইড হয়েছে, সেটা অ্যাপ্লাইড হয়েছে M2 এবং M3, এই দুইটা কিসের জন্য, ম্যাথের জন্য, তাই না? তাহলে এইখান থেকেও নিচে একটা কি আসবে, জি আসবে। এবং আমি যদি ফাইনালি এইখান থেকে একটা x1 বের করে নিতে চাই, এটাকে যদি আলাদা করে রাখতে চাই, তাহলে এখান থেকে আসবে M2 বাই M প্লাস M3, আর এই পাশে হচ্ছে জি বাই কে। এখন একটা জিনিস এখানে প্রিটি অবভিয়াস, সেটা হচ্ছে বোঝাই যাচ্ছে যে ইনিশিয়াল স্টেটে যদি পুরোটা যদি ম্যাসলেসও হইতো, তারপরে যদি আমি একটা ম্যাস ঝুলাই দেই, তাহলে সেখান থেকে যে ইলংগেশনটা পাওয়া যাবে, এক্স এর ভ্যালুটা পাওয়া যায়, হ্যাঁ, যখন কিছু ছিল না, আমরা সেখানে ধরো কোনো একটা ম্যাস ঝুলাই দিলে সেখান থেকে কিন্তু আমরা অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, একইভাবে আমাদের একটা ম্যাচ আছে, আমি একটা ম্যাচ সরায় নেই, সেটাও কিন্তু একটা সিমিলার সিচুয়েশনই তৈরি করে, কিছু পরিমাণের উপরে উঠে গেল জিনিসটা, এবং সেইটাও আমাকে একটা বিস্তার বা হচ্ছে কি সম্পর্কে আইডিয়া দিবে, ইলংগেশন সম্পর্কে আইডিয়া দিবে। সো প্রিটি অবভিয়াসলি বুঝতে পারতেছো যে এইখানে যে অ্যামপ্লিটিউডটা হবে সেটা হবে হচ্ছে এক্স, বড় কোনটা ছিল, এক্স নটটা বড়, কারণ বেশি ভর ঝুলে আছে, আর এক্স ওয়ানটা ছোট। তাহলে এখান থেকে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছো যে আগে আমরা এম এর পার্টটাকে কমন নিয়ে ফেলি, হ্যাঁ, যে ব্র্যাকেট বন্দি যে পার্টটুকু আছে সেটাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে হচ্ছে M2 আর M3টা
মাইনাস হয়ে যাচ্ছে এবং এই পুরাটুকের বাইরে একটা জি বাই কে, তো দুইজনের সাথেই ছিল। সো উই আর গোনা এন্ড আপ উইথ m1 ইন্টু জি ডিভাইডেড বাই কিউ। তাহলে এইটাই হবে আমাদের কিসের ভ্যালু, অ্যামপ্লিটিউড বা বিস্তার এর ভ্যালু। তাহলে এইটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে, এইটাই এখানে অ্যান্সার হিসেবে কাউন্টেড হবে। সো এটা ছিল একটা প্রবলেম। আমরা এমনিতে নর্মালি অনেক কঠিন কঠিন প্রবলেম করি, এই প্রবলেমটা আপাত দৃষ্টিতে অনেক কঠিন মনে হলেও এটা আসলে যথেষ্ট সহজ ছিল। আমরা পরবর্তী যে প্রবলেমটা এখন করব সেটা আসলে যথেষ্ট সহজ, কিন্তু আপাত দৃষ্টিতে ওই যে বললাম, একটু কঠিন মনে হতে পারে। এবং যেহেতু আমরা কঠিন প্রবলেম করে বেশি অভ্যস্ত, সেই কারণে এই ধরনের সিচুয়েশন আমাদের পড়াই লাগে। যেমন এই প্রবলেমটার দিকে তাকাই, আমি এখানে লাল কালিটাকে অ্যাভয়েড করি, এটাকে ব্ল্যাক বানিয়ে দিই আর কি। আচ্ছা, এখন এখানে বলছে যে এ টিউব অফ ইউনিফর্ম ক্রস সেকশন। এখন একটা 120 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লম্বা টিউব ছিল। সেই টিউবটার ভেতরে কি করা হইলো, যে পানি ভর্তি ছিল, ভালো কথা। এবং পানি ভর্তি থাকার পরে খাড়া অবস্থায়, ধরো এই বোতলটার কথা চিন্তা করো, এই বোতলটা হচ্ছে পানি ভর্তি টিউব। এটা খাড়া অবস্থায় আমি এটাকে টেনে লম্বা করছি। তো টেনে এটাকে লম্বা করা হয়েছে, উপরের দিকে টানছি আমরা। টেনে লম্বা করার সময় যেটা দেখা গেল যে এর বোতলটার দৈর্ঘ্য বা টিউবটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বেড়ে গেছে, কিন্তু এই পানির যে হাইটটা ছিল, পানিটা যেই হাইটে ছিল, এই পানির হাইটটা খুব বেশি বাড়েনি। বাড়ছে কতখানি, 0.7 সেন্টিমিটার বা 7 মিলিমিটার। আমাদেরকে বের করতে হবে এই নল বা হচ্ছে টিউবের যেই হচ্ছে তোমার ছিল পয়সনের রেশিও, সেটা কত। সেখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমরা যদি এটাকে ছবি এঁকে দেখাই, এমনিতে কোশ্চেনটার জন্য আসলে ছবি আঁকাটা খুব বেশি দরকার নাই, বাট জাস্ট টু বি সেফ আমরা ছবিও এঁকে দেখতে পারি। যে ধরলাম এটা ইনিশিয়াল স্টেজে ছিল, ইনিশিয়াল স্টেজে আমি ধরলাম এখানে যেই ডায়ামিটারটা কাজ করতেছে সেটা হচ্ছে ক্যাপিটাল ডি, আর এইখানে যেই পানির লেয়ারটা আছে, ধরলাম পানির লেয়ারটা এইখানে আছে। সো এইখানে যে টোটাল লেন্থ আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এল। আর যখন আমাদের এটা একটু লম্বা হয়ে গেল, ঠিক আছে, এটা যখন একটু লম্বা হয়ে গেল, তো আগে ছিল কিরকম, আগে ধরলাম এরকম ছিল, হ্যাঁ, ধরো এটা আগেরটাই আর কি, আগেরটারই আমি একটু ছবিটা ধরো একটু মোটা করে আঁকতেছি এখন। তাহলে এইটা ধরো এখন নতুন এই যে 1 সেন্টিমিটার, যেটাকে আমরা হচ্ছে কি স্মল এল দিয়ে লিখি নর্মালি। আর এটা নিচের পার্টটুকু তো 120, এটা তো দেওয়াই ছিল, সরি হ্যাঁ 120 সেন্টিমিটার তো দেওয়াই ছিল, এটা আর লিখতেছি না আমরা। আর এখন যে নতুন ডিটা হয়েছে, এখন বলো যে দৈর্ঘ্যে যদি কোনো কিছু বৃদ্ধি পায় তাহলে তার প্রস্থ বরাবর পরিবর্তনটা কি হবে, একটু কমে যাবে তাই না। তাহলে প্রস্থ বরাবর কমে সেটা কত হবে, সেটা প্রস্থ বরাবর হচ্ছে কমছে কত সেটা তো আমরা জানি না তাই না। তো আমরা ধরলাম যে সেটা ডি থেকে স্মল ডি পরিমাণে কমে গেছে। স্মল ডি হচ্ছে কতটুকু পার্শ্ব বিকৃতি হয়েছে সেটার একটা ছোট্ট অ্যামাউন্ট আর কি, শুধুমাত্র পার্শ্ব বরাবর পরিবর্তনটা হচ্ছে স্মল ডি। আর পরিবর্তনটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমি নতুন ডি বা নতুন ডায়ামিটারটা পেয়ে যাব, ঠিক আছে, ব্যাপারটা এরকম। তাহলে এখন আমরা যেটা দেখাতে চাচ্ছি যে পানির যেই ইয়াটা, পানির লেয়ারটা, এটা কিন্তু একটু নিচে নেমে যাবে এখন তাই না, পানির লেয়ারটা একটু নিচে নেমে গেছে, এটা বলা হচ্ছে আর কি। নিচে, সরি নিচে নামে নাই, পানির লেয়ারটা হচ্ছে উপরে উঠছে, পানির লেয়ারটা উপরে উঠছে, কিন্তু পানির লেয়ারটা উপরে উঠছে কেবলমাত্র হচ্ছে 0.7 সেন্টিমিটার। এটাই আর কি এখানে একটা দেখার মতন বিষয় ছিল। তো আমি ছবিটা অত ভালো করে আঁকিনি, আমি জাস্ট কোশ্চেনটা যদি তোমাদেরকে করাই, অঙ্কটা ম্যাথটা করে দিলে তোমরা বুঝবে এটা আমারই কঠিন কিছু না। আমাদের দেখার মতন বিষয় হচ্ছে পুরা পানির যে আয়তনটা বা ভলিউমটা সেটা আসলে যেহেতু কনস্ট্যান্ট ছিল, তাহলে এইখানে কিভাবে চেঞ্জ হয়েছে, কোন ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়েছে, এটা জাস্ট আমরা দেখলেই হয়ে যাবে। পানির জন্য এরিয়ার ফর্মুলা মানে ভলিউমের ফর্মুলা কি হওয়া উচিত, পাই/4 ডি স্কোয়ার, এটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া, এবং হচ্ছে সেই যে লেন্থের মধ্যে ছিল, কতটুকু লেন্থে ছিল এইটা, এটা হচ্ছে আমার পানির জন্য কি, পানির জন্য এটা হচ্ছে তার ভলিউম। এবং এখানে হচ্ছে আমি ইকুয়াল করে হচ্ছে দিতে পারি হচ্ছে নতুন ভলিউমটা, নতুন ভলিউমটা কি হবে, পাই/4। এখন এই যে নতুন ভলিউমটা কি আসলে ডি থেকে স্মল ডি কমে গেছে আর কি, হ্যাঁ, যতটুকু পরিবর্তন, তাহলে এটা নতুন আমার ডায়ামিটার স্কোয়ার, এটা কি নতুন ক্রস সেকশনাল এরিয়া, এবং নতুন লেন্থ দিয়েও আমাকে গুণ দিতে হবে, নতুন লেন্থটা কত, 120.7। এখন কেউ কেউ ভাবতে পারো যে ভাই 120 কেন নিতেছেন, পানি কি মানে কতটুকু ছিল, মানে পুরো লেন্থটাকেই কি আমি কাউন্ট করবো, পানি কি পুরোটুকুই ছিল, হ্যাঁ আসলে বলে দিছে কোশ্চেনে যে পানির লেন্থটা হচ্ছে কত, 120 সেন্টিমিটার ইন দ্য ফার্স্ট প্লেস ছিল। এবং এখানে ছিল হচ্ছে ফিল্ড উইথ ওয়াটার, ঠিক আছে, এখানে ফিল্ড উইথ ওয়াটার কথাটা বলা আছে। কিন্তু যখন ভার্টিক্যালি স্ট্রেচ করা হয়েছে তখন কেবলমাত্র 0.7 সেন্টিমিটার পানির হাইট বাড়ছে, তার মানে 3 মিলিমিটার কিন্তু উপরে ফাঁকা ছিল এই ঘটনায়। পরের পরের সিচুয়েশনে 3 মিলিমিটার উপরে ফাঁকা, বাট প্রথম সিচুয়েশনে কিন্তু 120 সেন্টিমিটার পুরাটাই ভর্তি ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, এইটুকু আমরা পাইলাম, এবং এইখান থেকে আসলে অনেকটা ইনফরমেশন কভার আপ করে ফেলা যায়। আমরা যদি একটু কয়েকটা লাইন স্কিপ করি, সো তুমি দেখবে এখান থেকে ডি-ডি, তারপরে ক্যাপিটাল ডি, হ্যাঁ, এগুলো যদি তুমি হোল স্কোয়ার নাও, হ্যাঁ মানে একটার তো হোল স্কোয়ারে ছিল তাই না, So এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা যদি আমরা নিই তাহলে এখান থেকে পাবো 120/120.7,
ঠিক আছে? তারপরে আমরা পরের লাইনে যদি এখান থেকে এটাকে স্কোয়ার রুট করি বোথ সাইড, সো বোথ সাইড স্কোয়ার রুট করলে এটা এমন চলে আসে 120 বাই 1.120.7 বা এটা এখানে এরপরে 1 মাইনাস ডি বাই ডি আকারে এটাকে লেখা যায়। তারপরে এই সেম জিনিসই থাকে 120 ডিভাইডেড বাই 120.7। তারপরের লাইনে তুমি এখানে স্মল ডি বাই ক্যাপিটাল ডি এর একটা ভ্যালু পাবা এবং সেটা আসবে হচ্ছে তোমার 2.9 মানে যত ঘর নিতে পারো আর কি তোমার মনের সুখের জন্য আর কি, ঠিক আছে? এরকম একটা ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কিসের ভ্যালু পাইলাম? এটা হচ্ছে আমার কাছে যেটা ডি বাই ডি পাইলাম, অর্থাৎ এটাকে আমরা বাংলায় কি বলি? এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পার্শ্ব বিকৃতি, তাই না? সো পার্শ্ব কি কি লিখতেছি বলো, পার্শ্ব বিকৃতি, পার্শ্ব লিখে রাখলাম, পার্শ্ব বিকৃতি। আর এবার লাগবে আমার দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতিটা আসলে খুব একটা কঠিন না। দৈর্ঘ্য বিকৃতি যদি আমি চিন্তা করি তাহলে এটা কি হবে? স্মল এল বাই ক্যাপিটাল এল, হুইচ ইজ কত তোমার দৈর্ঘ্য বরাবর অ্যাকচুয়ালি কতটুকু ইনক্রিজ হয়েছে। টিউবের কথা জিজ্ঞেস করছিল প্রশ্ন, টিউবের জন্য দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হচ্ছে 1 সেন্টিমিটার আর তার ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে 120 সেন্টিমিটার, সো দ্যাট ইজ স্মল এল বাই ক্যাপিটাল এল 1/120। এখন তুমি এখান থেকে পয়সনের রেশিও বের করো। সো পয়সনের রেশিও, পয়সন বানান কি? পয়সনস রেশিও ক্যাপিটাল পি দিয়ে লেখা উচিত ছিল যদিও, বাট স্টিল ম্যাটার। পয়সনস রেশিও হচ্ছে আমাদের কি দিয়ে প্রকাশ করি? আমরা সিগমা দিয়ে প্রকাশ করি এবং সিগমা ইকুয়ালস টু, আচ্ছা আমার ছবির জন্য কি আগে প্রবলেমটাতে মনে হয় ঝামেলা হয় নাই, এটা তো ঝামেলা হওয়ার কথা না, তাও আমি জাস্ট টু বি সেফ এটাকে একটু নিচে নামায় লিখি, নিচে তো আমার আবার ইমেজ আছে তাই না, এটা তো আমি মাথায় রাখিনি। সো আমাদের সূত্র ছিল হচ্ছে মাইনাস ডিভাইডেড বাই, উপরে থাকে হচ্ছে পার্শ্ব বিকৃতি, নিচে থাকে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, বা তোমার উপরে থাকে হচ্ছে কি বলে এটা, ল্যাটারাল স্ট্রেইন, আর নিচে থাকে হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেইন, রাইট? তাহলে এইখান থেকে এই দুইটা, ওই যে দুইটা ভ্যালু যে দুইটা ছিল ওই দুটো যদি আমি ভাগ করে ফেলি, এখান থেকে আসবে নেগেটিভ অফ, এখানে কি নেগেটিভ নেওয়া লাগবে? নেগেটিভ, নেগেটিভ ভ্যালু আসলে এই মাইনাসের কারণে আসার কথা। হ্যাঁ, নেগেটিভটা দিয়ে আমি যদি অ্যান্সার করি তাহলে আমার মানে পার্শ্ব বিকৃতিটা তো নেগেটিভ হয়েছে, এটার ভ্যালু যেহেতু কমে গেছে, সো এই জিনিসটা এমনিতেই নেগেটিভ, আর এই সামনে একটা নেগেটিভ দিয়েই আসলে পুরো জিনিসটা নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে পজিটিভ চলে আসে, ঠিক আছে? সো নর্মাল ইকুয়েশন গুলোতে তো আমরা মানে পজিটিভ নিয়ে কাজ করি, সেটা আসবে হচ্ছে 0.03485। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর আগের মানে এই ভিডিওটার এই যে নিচে পার্টটা দেখালাম, আগের ভিডিওতে যদি আমার লেখার কারণে বা আমার চেহারার কারণে যদি কেটে যেয়ে থাকে তাহলে এটা হচ্ছে সলিউশনের এই পার্টটা। আমি মুখে মুখে হয়তো বলছি বা ওইখানে দেখা যায় কিনা, আই এম নট, দেখা গেছে কিনা আমি শিওর না, আই এম সরি ফর দ্যাট ইফ দেয়ার ওয়াজ এনি কাইন্ড অফ ডিস্ট্রাকশন, বাট দেয়ার ইট ইজ নাও। এখন তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিভাবে করা হয়েছে ম্যাথটা। এবং থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি এতক্ষণ পর্যন্ত তুমি স্টে অন করে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটা লাইক তো অবশ্যই, এবং কেমন করে যেও তোমার ভিডিওগুলো কেমন লাগছে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন হ্যাভ আ গ্রেট ডে, গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট।